আমি অনেকাংশেই এক্ষেত্রে এই গণভোটের ব্যাপারে অনেকাংশেই আমি তুহিন ভাইয়ের কথাকে সমর্থন করি। প্রথম কথা হলো কি, আমার যদি জনগণের দিকে আমি তাকাই, জনগণ যদি সংবিধান না দেখে, সংবিধান না বুঝে, সংবিধান না পড়ে যদি ভোট দিতে পারে, তাহলে আমাকে কেন সেটি বাস্তবায়ন করতে আবার জনগণকে সংবিধান পড়ানোর একটা প্রচেষ্টা চালাতে পারি, সেটি অবশ্য দেখবার বিষয়। এখানে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে তার জায়গা থেকে পদচ্যুত করা যায়, সেটি সংবিধানেই আছে। সেক্ষেত্রে আমাকে 3টি পয়েন্ট ঠিক রাখতে হয়। প্রথম কথা হলো, সংসদে অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতির বিরুদ্ধে যে কোনো কিছু সংবিধান লঙ্ঘনের একটা অভিযোগ আনতে পারে, সেটা 1/3 ভোটে, এবং সেটি 2/3 ভোটে বাস্তবায়ন হতে পারে। এটা আমাকে সংবিধান বলে দেয় যে এইভাবে এই প্রসেসে হতে পারে। এখন রাষ্ট্রপতি যদি তার পদ থেকে ওই অভিশংসনের মাধ্যমে সরে যায়, তাহলে বর্তমানে স্পিকারটা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়। যেহেতু আমাদের ডেপুটি স্পিকার আছে, উনি স্পিকারের দায়িত্ব পালন করবে। এখানে মুদ্রা কথা হলো কি, সংসদে যে 300টা আসন আছে, 300 জন ওখানে সংসদ সদস্য আছে, জনপ্রতিনিধি আছে, সেই 300 জনের মধ্যে যদি পারস্পরিক বোঝাপড়া থাকে, বিরোধী দল সরকার দল, বিরোধী দলের চিন্তাগুলো যদি সরকার দল চিন্তা করে, সরকার দলের চিন্তাগুলো যদি বিরোধী দল চিন্তা করে, ওন করা না, জাস্ট চিন্তা করে আমার অপর পক্ষ কি বললেন, সহযোগিতা করে, এবং সবার যদি গোল থাকে যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে কোনো সমস্যা আমি মনে করি না। এখানে রাষ্ট্রপতি চুপ্পুকে সরানো, এগুলো একটা আমি মনে করি পরের আলাপ। মানে বিষয়টা হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হচ্ছে সেটাই করা। হ্যাঁ, সেটা যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে তারপর করতে হয়, তাহলে সেটা আলোচনার মাধ্যমে সংসদেও যে মূল 3টে প্রস্তাবের মধ্য দিয়ে সেটা এগিয়ে যেতে পারে। এখন যেহেতু স্পিকার আছে, স্পিকার আপাতত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে এই যে 3টা প্রসেস বললাম, ওই 3টা প্রসেস অনুযায়ী অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করলে এটা সহজ, যদি আমি রাজনৈতিক হ্যাসেলে কাউকে যেতে না দিই। এরপরে সেটি হলো আপনি সংসদের দায়িত্ব বলছেন। হ্যাঁ, সংসদের দায়িত্ব। এই যে এটা কোনো রাজপথের, এটা কোনো 1.5 বছর থাকলো, মানে সেটি শুরুতেই যে তাকে মানে তার কাছে শপথ নেওয়া হলো। আচ্ছা, ঠিক আছে, আমি হ্যাঁ, এটা তো শুরুতেই করা যেত। বাংলাদেশের আমার কথা, তার যে অপরাধের জায়গা যেটি বলা হচ্ছে, কেউ তো অস্বীকার করছে না, তাহলে শুরুতেই তো করা হলো না। এইটাই 1.5 বছর আমি রাখলাম, হ্যাঁ, এবং এখন আমি যদি দায় একজনের উপরে দেই, মানে সেটি আসলে কতটা গ্রহণ। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি ক্ষমতাচ্যুত করা কখনোই এখন পর্যন্ত হয় নাই। হয়েছে বদরুদ্দোজা চৌধুরী ক্ষমতাচ্যুত করা হয়েছে নাকি পদ পরিবর্তনের পরে পদত্যাগ করছে। খন্দকার মোস্তাক, তিনিও কিন্তু রাজনৈতিক পদ পরিবর্তনের পরে ক্ষমতা ছেড়ে দেন। এরপরে জেনারেল এরশাদ, তিনিও কিন্তু ওই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে তিনি তার জায়গা থেকে সরে যান। এভাবেই কিন্তু হলো। এখন এনসিপির যে বর্তমানে লিডার আছে, নাহিদ ইসলাম আহ্বায়ক হিসেবে আছে, বর্তমানে সংসদ সদস্য, এবং আসিফ মাহমুদ, ওনারা দুজনেই কিন্তু এই রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন। ওই সময় ওনারা বলতে পারতেন যে ঠিক আছে, আমরা এই রাষ্ট্রপতির অধীনে আমরা কিসে যাব না, শপথে যাব না, আমরা শপথটুকু কি করলাম, বয়কট করলাম, আমরা আমাদের মধ্যে থেকেই কিভাবে আমরা শপথ পাঠ করে দেশের দায়িত্বভার গ্রহণ করতে পারি সেই আলোচনাটুকু যাক। হ্যাঁ, ওই সময়ে ওনারা সেখানে কি আসলে ক্ষমতাটা মূল জায়গা হিসেবে কাজ করেছে কিনা, মানে ক্ষমতার সাথে থাকা, ক্ষমতার অংশীদারিত্বে থাকা, না ক্ষমতার অ্যানালাইসিসটা কিরকম? মানে আমি তো এটা রিজেক্টই করতে পারতাম, আমি কেন করব, শপথ নেব না, এটা তো করা যেত। এটা পরোক্ষভাবে বলতে গেলে এরকমই কোনো মতে ক্ষমতার সাথে থাকা, ওই সময় ওইটা হয়তো দরকার ছিল। আমি মনে করি ওই সময় ক্ষমতা না জনতা, আমি যখন বললাম তা আমি আবার ক্ষমতার সাথেই গেলাম, তাহলে জনগণের সাথে আমি কি করলাম? মানে আপনার পারমিশনের আপনার থেকে 1 মিনিট সময় আমি নিতে পারি। দেখেন, মানে এই জিনিসটা খুবই আপনি একটা ভালো জিনিস উপস্থাপন করছেন। অভ্যুত্থানের কিন্তু শুধুমাত্র শক্তি যে ছাত্র জনতা ছিল তা না। অভ্যুত্থান দেখবেন আপনি এখানে নাহিদ ইসলাম সংসদের ভাষণেও বলছে, অভ্যুত্থানের ছিল রাজনৈতিক দলগুলো ব্যানগার্ড হিসেবে ছিল, ছাত্র জনতা মানেই তার মধ্যে সবাই পড়ে। রাজনৈতিক দলগুলো তার ম্যান্ডেট দিছে ডিরেক্টলি পক্ষ অবস্থান নিয়ে, এবং বাংলাদেশ সেনাবাহিনী।
এখন 5ই আগস্টের পরে যখন রাজনৈতিক দলগুলো এবং সেনাবাহিনী অবস্থান নিল যে না, আমরা এই রাষ্ট্রপতিকে রাখবো, নাহলে সাংবিধানিক একটা ক্রাইসিস তৈরি হতে পারে, এটা নিয়ে 3 দিন আলোচনা চলছে। হ্যাঁ, আপনারা বিভিন্ন সময় হলো পত্রপত্রিকা বা আলোচনায় আপনারা দেখছেন আসিফ নজরুল সাহেবের বক্তব্য যখন যেটা কি হইলো, এবং তারা একটা ফর্মুলা বের করলেন যে যেহেতু হাসিনা পালাই গেছে, 106 ধারা অনুযায়ী আমরা সংবিধানটাকে যতটুকু পারে রক্ষা করে 106 ধারা অনুযায়ী আমরা এখন নিয়ে আসি, মানে একটা গভর্নমেন্ট ফর্ম করি, এরপরে পরেরটা দেখা যাবে। এখন যখন এবং রাজনৈতিক শিক্ষার্থীর অংশ সেটা কনভিন্সড হলো, তাই তো? না, যখন রাজনৈতিক দলগুলো, আমরা যখন 5ই আগস্ট তারেক রহমানের সাথে সরাসরি বসলাম, দেখেন বাংলাদেশের সর্ববৃহৎ ওই মুহূর্তে রাজনৈতিক দল তার বিএনপি, এবং তারেক রহমান যখন সরাসরি নাহিদ ইসলামকে মতামত দিলেন যে এই সংবিধানটাকে যতটুকু বলবৎ রেখে সাংবিধানিক সরকার তোমরা গঠন করো, এভাবেই বলছেন। আমরা বিপ্লবী সরকারে গেলে এটা নানান সমস্যা তৈরি হতে পারে, তার থেকে যেহেতু আর্মিও চাচ্ছে যে সংবিধান বহাল রেখে যতটুকু সম্ভব করি তোমরা এটার মধ্যে থাকো, তখন তো আসলে আপনার অপশন থাকে না, নাহলে তো বাংলাদেশের গৃহযুদ্ধের দিকে আপনি দেখবেন যে এই ধরনের আপনি কনভিন্সড হলেন, এই ধরনের যে কোনো এই ধরনের ঘটনা দেখবেন যে অনেক দেশ গৃহযুদ্ধের দিকে চলে যায়। কারণ এখানে যখন আপনি বিপ্লবী সরকার যাবেন, আর্মি একটা পাওয়ার হাউস আছে, তার ভিতরে দেখা গেছে 2-3টা ভাগ হয়ে যেতে পারে, পলিটিক্যাল পার্টিগুলো ভাগ হয়ে যেতে পারে। তো সবকিছু বিবেচনায় যেহেতু রাজনৈতিক দলগুলো এবং আর্মি এটার পক্ষে গেছে যে আমরা সংবিধানটাকে যতটুকু সম্ভব রেখে আমরা কাজ করি, এবং রাষ্ট্রপতিকে এক প্রকার হলো জাস্ট অর্নামেন্টাল রেখে আমরা কাজ করি, সে অনুযায়ী তারা আরিফুর রহমান তো এই সংক্ষেপ মানে আমি বলতে যাচ্ছি এই জায়গায় আপনি কনভিন্সড হলেন। আপনি এবং রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হলে আপনাকে কিন্তু, আমি আমার সময় থেকে আপনাকে বাড়তি দেওয়া হচ্ছে একটু, আমি ছেড়ে দিব ফ্লোরটা, যে রাষ্ট্রপতিকে অভিশংসনের অন্য মানে তার পদ যাবে কখন, নৈতিক স্থলন ঘটিত কারণে আপনি অভিশংসন আনতে পারবেন। এই বিএনপি 5 আগস্টের পরে তার ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজে হলো লিখছে যে রাষ্ট্রপতি দুর্নীতিবাজ এবং তার মালয়েশিয়ায় সেকেন্ড হোম আছে, বিদেশি নাগরিকত্ব আছে। দেখেন সে দুইটা অভিযোগ, একটা হলো দুর্নীতিটাকে বিদেশে অর্থ আছে এবং বিদেশি নাগরিকত্ব আছে, বিদেশি নাগরিকত্ব থাকলে আপনি এমপিও হতে পারেন না। তারপরে কিসের ভিত্তিতে এতদিন আপনি বলছেন যে রাষ্ট্রপতির পদত্যাগ করাইলে নতুন সংকট তৈরি হবে, কে রাষ্ট্রপতি হবে, কি প্রক্রিয়া হবে, সংবিধান ভায়োলেট হবে, তাকে দিয়ে কিভাবে আসলে সংসদে বক্তৃতা দেওয়া হইলেন যেখানে আপনি বলতেছেন তার দ্বৈত নাগরিকত্ব আছে, সে একজন দুর্নীতিবাজ, সে তো মানে সংবিধান অনুযায়ী তো হলো তার এই পদ খারিজ হয়ে যায়। এগুলো বলে আপনারা কনভিন্স করতে পারেন, আমরা তো বারবার বলতেছি, কিন্তু ওই যে বিএনপি হলো মানে তার মতো করে বিএনপি প্রথম দিক থেকেই সবচেয়ে ডমিনেটিং শক্তি। আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হলো রাষ্ট্রপতিকে যখন অপসারণের আন্দোলন চলছিল, হ্যাঁ ঠিক আছে, সেটাতে আমরা সায় দিয়েছি, হ্যাঁ উনি আওয়ামী লীগ সরকারের আমলের সবাই করছি, আওয়ামী লীগের আমলের সংসদ সদস্য, এবং ওইভাবে পায়ে ধরে সালাম করে শেখ হাসিনা সালাম করে উনি উনার পটটুকু নিলেন এবং উনাকে অপসারণের জন্য আমরাও চেয়েছি। আমাদের দলের মুখপাত্র জনাব ফারুক হাসান উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে কি যখন রাষ্ট্রপতির অপসারণের দাবিতে গুলিস্তান বলা হয়, ওনার বাসভবনকে গুলিস্তান বলা হয়, গুলিস্তানে আমরা আন্দোলন করছি, তখন নাহিদ ইসলাম থেকে ফোন আসছে আপনারা এই আন্দোলনটুকু বন্ধ করুন, এটা কি সঠিক কিনা? না, আমি তো তখন ফারুক হাসানের অংশে, গণ অধিকার পরিষদে ওই অংশে ছিলাম তখন। আচ্ছা, হ্যাঁ, এটা আপনার জানার কথা। তো ওই সময়টা মানে একটা পর্যায়ে বলতে পারেন, যখন সেনাপ্রধান তখন দেশের বাইরে ছিল এবং আন্দোলন রাত 11:30 পর্যন্ত চললো। ওইটা জাতীয় নাগরিক কমিটি তৎকালীন তারাও কিন্তু আন্দোলন করছে। যখন বিএনপির পক্ষ থেকে মানে অনেক প্রেশার আসছে, মানে ফারুক হাসান তখন যেহেতু ওই অংশের সেক্রেটারি ছিল, রেজা কিবরিয়া অংশের, আমরা ফারুক হাসানের কাছ থেকে যেটা জানছি যে বিএনপি এটার হলো স্ট্রংলি অপোজিশন অবস্থায় নিছে। বিএনপি স্ট্রং অবস্থান নেওয়ার পরে আর্মি মুভমেন্টের দিকে চলে যাচ্ছে। তো তখন ওই সময়ে ফারুক হাসানরা, নাহিদ ইসলামরা তারা নাকি ডিসকাস করছে, কারণ যেহেতু এগুলো তো পার্টি প্রেসিডেন্ট সেক্রেটারি লেভেলে ডিসকাস হয়, বা বিএনপির সাথেও ডিসকাস হয়েছে যে না আমাদের হলো তাইলে আন্দোলনটা বন্ধ করে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করি। তখন ওইখানে তারেক, যেটা যে আমজনতা পার্টির যে তারেক ওখানে হলো একটা গ্রুপ নিয়ে অবস্থান নিচ্ছিল। তারেক তখন তো গণ অধিকার এই অংশে ছিল, ফারুকের অংশে। তখন একটা মিটিং কল করা হয়, ওই মিটিংয়ে আমি যেহেতু হায়ার কাউন্সিল মেম্বার ছিলাম ওই অংশের, তো ওই মিটিংয়ে আমি ছিলাম, তারেকের ওয়াইফ তামান্না শিখা ছিল, ফারুক ছিল এবং কর্নেল মশিউজ্জামান সাহেব ছিল। তখন জামান ভাইও আমাদেরকে বললেন যে এই মুহূর্তে এখন যদি তারেক ওখানে থাকে এটা একটা হলো অ্যাক্সিডেন্টের দিকে যেতে পারে, যেহেতু বিএনপি এটার পক্ষে না এবং আর্মিও এটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যেহেতু বিএনপি পক্ষে না, সুতরাং তারেকের চলে আসা উচিত। তারেক তখন আসতে চাচ্ছিল না, তখন এক প্রকার ফোর্স করা হয়েছে তারেককে। তখন বলছে যে নাহিদও বলতেছে, তারেকই তখন আমি এটা বলতে যাচ্ছি, আপনি এখন বর্তমানে ফারুক হাসান
সেনাপ্রধান বলছে যে নাহিদও বলছেন যে তাইলে যেহেতু হলো মানে গভর্নমেন্ট বিএমপি এবং আর্মির পক্ষ থেকে বলা হয়েছে আমরা আলোচনার মাধ্যমে করি, এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হতে পারে, তারেক ভাই আপনি চলে আসেন। এটা জি। ফারুক বলছে, আচ্ছা, এখান থেকে- বাইকটেড নাহিদ যে বিএমপির সাথে তারা কথা বলছে, বিএমপিও মনে করতেছে চলে আসা উচিত, এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হতে পারে, সেনাপ্রধান দেশের বাইরে, সে বলছে আমরা আসার পরে বসে সমাধান করব।